গতদিন আচ্ছা, তো গতদিন আমরা সিএসএস শুরু করছিলাম, বেসিক জাস্ট নলেজ দিয়েছিলাম যে সিএসএস হলো 3 প্রকার। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। হ্যাঁ, সিএসএস। এখন সিএসএস আমরা কি জন্য ইউজ করি? আমরা সিএসএস ইউজ করি আমরা ডিজাইন করার জন্য, স্টাইল করার জন্য, কোনো একটা এলিমেন্টকে কালার দেওয়ার জন্য বা ব্যাকগ্রাউন্ড কালার, এক কথায় স্টাইল করার জন্য আমরা সিএসএস ইউজ করে থাকি। তো সিএসএস হলো আপনার 3 প্রকার, একটা হলো ইনলাইন সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার আমরা মানে অ্যাট্রিবিউট ইউজ করে, মানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা যে ডিজাইন করে থাকি। যেমন এই যে এখানে পি ট্যাগ আছে, এই পি ট্যাগের মধ্যে আমি যদি স্টাইল নিলাম, স্টাইল অ্যাট্রিবিউট, এবং এর মধ্যে আমি যদি বলি যে ফন্ট সাইজ কথা দিলাম যে 50 পিক্সেল, তাহলে এইটা হচ্ছে এই যে আমি যে লাইন বাই লাইন যে আমি করছি, ডিজাইন করছি, এটাকে আমার বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে, লাইন বাই লাইন যে আমার ডিজাইনটা বা আমার স্টাইলটা, এটা হলো আমার ইনলাইন সিএসএস। আচ্ছা, এবার আসি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কোনগুলো? এটা হলো এর থেকে আপডেট, এর থেকে গুছানো, এর থেকে আপনার কার্যকারী, সেটা হলো আপনার ইন্টারনাল সিএসএস। যেটা আপনার এই যে হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের কাজ আরো শুধু টাইটেল মেটা ট্যাগের কাজ না, হেড ট্যাগের আরেকটা কাজ হলো এর মধ্যে কি করা হয়, ইন্টারনাল সিএসএস করা হয়। স্টাইল নামে একটা ট্যাগ নিতে হয় এবং স্টাইলের মধ্যে আমাকে সেই কি করতে হয়, আমাকে ডিজাইন করতে হয়। আচ্ছা, এবার যেখানে আবার যেটা বলছিলাম সেটা হলো যে ইন্টারনাল সিএসএস যদি আমরা করতে হয় তাহলে আমাদেরকে একই ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস এই দুটোরই বেসিক মানে আই মিন স্ট্রাকচার কিন্তু সেম টু সেম। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস এর পরে আসছি, ইন্টারনাল সিএসএসটা একটু বলি যে ইন্টারনাল সিএসএস কিভাবে আমরা করব। আগে আমাদের সিলেক্টর আমাদের কি করতে হয়, ডিফাইন করতে হয়, মানে আমরা কোন সিলেক্টরকে আমরা স্টাইল করতে যাচ্ছি। যেমন এই যে ডিভ বা পি ট্যাগ কে আমরা স্টাইল করতে যাচ্ছি, তাহলে পিটা হলো আমাদের সিলেক্টর, যাকে আমরা সিলেক্ট করেছি সে হলো আমাদের সিলেক্টর। এখানে ডিভ কে আমি সিলেক্ট করেছি, তাই ডিভটা হলো এখানে আমার সিলেক্টর, রাইট? আচ্ছা, তো এবার আমি কি বলছি যে ডিভ কে আমি কল করছি, সিলেক্টরকে আমি কল করছি। এবার আমি কি করছি, এটা এলিমেন্ট একটা ব্লক দিয়েছি, ব্লক চেইন বা জায়গায় বলতে পারেন যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি বা কার্লি ব্র্যাকেট দেওয়া হয়েছে। এটা হলো আমার স্ট্রাকচার, আমার বেসিক স্ট্রাকচার হলো আমার এইটা। এই হলো আমার সিএসএস এর বেসিক স্ট্রাকচার, যে একটা সিলেক্টর দিতে হবে যাকে আমি স্টাইল করতে চাচ্ছি, সেটা ডিভ হতে পারে, এইচ1 হতে পারে, বা আমার পি ট্যাগ হতে পারে, বা যে কোনো একটা ট্যাগ হতে পারে, সেটা হলো আমার সিলেক্টর। এবার আমি এটা কি দেবো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার আমি যে স্টাইল গুলো দিতে চাচ্ছি সেই প্রপার্টি গুলো আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এই যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, যে গতদিন দেখিয়েছিলাম, যেমন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি রেড করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নামে আমি কি দেবো, একটা প্রপার্টিকে কল করবো, তারপরে আমি তার ভ্যালু দেবো রেড। আচ্ছা, যেটা আমরা লাইন বাই লাইন করেছি স্টাইল অ্যাট্রিবিউট আমরা কল করে, সেটা আমরা আরো ইজিলি খুব সহজে আমরা এখানে আরো ভালোভাবে করতে পারবো। হাইট দিয়েছিলাম 500 পিক্সেল, উইডথ দিয়েছি আমরা 50%। আচ্ছা, ইনলাইন সিএসএস এর সমস্যা কি ছিল, যে ধরেন আমি যদি স্টাইল এখানে একটা নিই, স্টাইল অ্যাট্রিবিউট, তা আমার যতগুলো ডিজাইন, আমি ফন্ট সাইজ বলি না কেন, হাইট বলি না কেন, উইডথ বলি না কেন, বা কালার যেটা আমি নিতে চাই না কেন, আমাকে দেখেন এই যে আমার যে কোটেশন দেওয়া আছে স্টাইলের যে কোটেশন, এই কোটেশনের ভিতরে আমার দিতে হয়, এই একটা ঝামেলা থাকে। এতে হয় কি, অনেক সময় হুশ থাকে না, অনেক সময় কোটেশনের বাইরে চলে যেতে হয় এবং তখন দেখা যায় যে কোড কাজ করছে না, ডিজাইন মিলছে না, সারাদিনে ঘাটাঘাটি করে পরে দেখা যায় যে আমার কোডটা আসলে মানে আমার যে সিএসএস যে প্রপার্টিটা সেটা ডিফাইন করা হয়ে গেছে আমার কোটেশনের বাইরে। এখানে একটা ঘাপলা, যার কারণে আমরা এখন ইন্টারনাল যখন আমরা শিফট করেছি, দেখেন আমার কোনো কোটেশন আমার এখানে ফিক্স করা লাগছে না, খুব ইজিলি আমি জাস্ট সিলেক্টরকে কল করছি, সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিচ্ছি, এর মধ্যে সুন্দর করে প্রপার্টি সহ ভ্যালুকে অ্যাড করে দিচ্ছি, আর যেভাবে দিচ্ছি সেভাবে আমার কাজ হয়ে যাচ্ছে। জাস্ট সেখানে যদি আমি কোনো গড়বড় না করে থাকি, আমি যদি কোনো মানে বানানে ভুল না করে থাকি, আমার সিরিজ খুব সুন্দরভাবে আমার কাজ করছে। এখানে পি ট্যাগকে আমি কল করছি সিলেক্টরকে, সেখানে আমি দেখেন ফন্ট সাইজ দিয়েছি আর কালার দিয়েছি, খুব সুন্দরভাবে তারা আমাকে কাজ করে দিয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে ইনলাইন সিএসএস থেকে আমরা, যেহেতু আমাদের সিএসএস ছিল ইনলাইন সিএসএস থেকে, সেখানে আমরা কেন ইন্টারনাল আমরা শিফট করলাম, তাই না? আচ্ছা, স্টাইল তো আপনাকে জাস্ট যখন HTML 3.2 ভার্সন মেবি আমার মনে নাই, আপনি একটু সার্চ দিয়ে দেখে নিন। হ্যাঁ, যদি এটা হিস্ট্রি তো এরা অনলাইনে রয়েছে, আপনি যখন তখন খুঁজে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো যেখানে ছিলাম যে CSS 3.2 তে আপনার কি হয়েছিল, আপনার CSS-টা ইনভেন্ট করা হয়েছিল, CSS ভার্সন অ্যাড করা হয়েছিল HTML ভার্সনে। তারপরে কি হয়েছিল যে ওইটা দ্বারা কি হতো, আপনার স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কিছু ডিজাইন করতে পারতাম, এইভাবে ডিজাইন চলতো আর কি। কিন্তু সমস্যা হলো কি, এই যে লাইন বাই লাইন কোড করা, এক্ষেত্রে হতো কি যে কোডগুলো একটা হিজিমিজি টাইপের একটা হয়ে যেত। ঠিক আছে, মানে দেখতে ভাল লাগতো না, অনেক বড় হয়ে যেত একটা কোড। একটা ধরুন পি ট্যাগ খুঁজতে গিয়ে আগে আমার স্টাইলের দিকে তাকানো লাগতো, তারপরে গিয়ে আমার কোড খুঁজে বের করা লাগতো। এই যেমন ধরেন এটা হলো আমার একটা ট্যাগের আমার স্ট্রাকচার, যে আমার কন্টেন্টটা কি আছে, কন্টেন্ট খোঁজার আগে আমার ওই
একটা মানে স্টাইল দিয়ে আমার ভরা থাকে একদম, যেখানে আমি কি কি স্টাইল করছি ও সব একটা শেষে মাথায় গিয়ে তারপরে আমার এই কন্টেন্ট আমার খুঁজে বের করতে হয়, মানে একটা হিজিবিজি টাইপের একটা অবস্থা। আচ্ছা, আবার 2 নম্বর সমস্যা যেটা আমি বলছি আপনাদের, যে সেটা কি, যে আমার কোটেশনের বাইরে আমার অনেক সময় লেখা হয়ে যায়, যার কারণে আমার একটা এরর দেয়। হ্যাঁ, এই একটা এরর, দেখা গেলো সব ঠিকঠাক আছে কিন্তু আমার কি হচ্ছে, কোটেশনের বাইরে লেখা করে আমার এরর হয়ে গেছে। ওকে, এতে কোডটা অনেকটা ভারী হয়ে যায়, দেখতে ভালো লাগে না, যাচ্ছে তাই হয়ে যায়, যার কারণে ডেভেলপাররা কি করেছে, এই লাইন থেকে আপনাকে ইন্টারনাল সিএসএস এ আপনাকে শিফট করেছে। ইন্টারনাল সিএসএস দেখেন খুব সুন্দর করে আপনার কি করা হয়েছে, যেখানকার আপনার মানে যে আপনার স্টেমের স্ট্রাকচার, মানে স্টেমের আমাদের কোড এবং স্টাইল যে সিএসএস টা একদম দেখেন দুটো আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে কি, তার মানে আমি খুব ইজিলি যেরকম আমি আমার কোড মানে আমার ডিজাইনটাকে স্টেমের কোডটাকে আমি যেভাবে খুঁজে নিতে পারছি, ঠিক একইভাবে খুব সহজে আমি আমার যে কোথায় কি ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, আমি খুব সহজে কিন্তু বের করে নিতেও পারছি, দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ওকে, এই জন্য আমাদের ইনলাইন থেকে আমাদের কি করা হয়েছে, ইন্টারনাল সিএসএস এ আমাদের শিফট করা হয়েছে। ওকে, দেখতে দেখেন আপনি নিজে বুঝতে পারছেন যে আমার জন্য ওই জিনিসটা কত ইজি হয়ে গিয়েছে। আচ্ছা, এবার চলেন যে আমরা একটু কিছু দেখে আসি, সেটা হলো আচ্ছা সিনট্যাক্সটা আমরা দেখছিলাম গতদিন, মানে যা বলছিলাম আর কি, যে সিলেক্টর, এই যাকে আমরা সিলেক্ট করবো সেটা সিলেক্টর, আর কালার হলো আমাদের প্রপার্টি, ব্লু হলো আমাদের ভ্যালু। ওকে, আর এই সবগুলোকে মোটামুটি আমরা যে বলে দিচ্ছি, এটাকে ডিক্লারেশন হিসেবে ধরা হয়ে থাকে, আমরা গত ক্লাসে আমরা বলে দিয়েছি। আচ্ছা, আজকে দেখবো আমরা সিলেক্টরস এর কিছু ধরন আছে, আমাদের সিলেক্টরস এর মধ্যে একটু কিছু ভাগ আছে, কিরকম আমি একটু উদাহরণ দিই। যেমন ধরেন যে আমি এটা রাখলাম, এটা থাক আমার পি, ধরে নেন যে আমার প্রজেক্টে আমি কয়েকটা ডিভ নিলাম, ধরে নেন আমি 2 3 4, ধরে নেন আমার ডিজাইনে এটা ধরেন আমার একটা ওয়েবসাইটের ডিজাইন ধরে নেন। এখন ওয়েবসাইটের ডিজাইন করবেন অথচ আপনি পি ট্যাগ নেবেন না, এরকম কিন্তু জীবনেও হবে না। পি ট্যাগ আর হেডিং ট্যাগ, আপনি আর কিছু ট্যাগ নিয়ে না নেন, হেডিং আর পি ট্যাগ আর ডিভ ট্যাগ, এই তিনটে আপনার মাস্ট লাগবেই, এটা ছাড়া আপনি কাজ করতেই পারবেন না। এখন আপনার তো পি ট্যাগ তো আপনি একটা ডিফাইন করবেন না, তাই না? হয়তো লেখাটা আলাদা থাকবে, ভিতরে কন্টেন্ট আলাদা থাকবে, কিন্তু কন্টেন্ট গুলো যে প্যারাগ্রাফ আকারে যে আমরা যে ভাগ করবো প্যারা আকারে, তার জন্য আমার পি ট্যাগ নেওয়া লাগবে, তাই না? তো আপনাকে পি ট্যাগ নেওয়া লাগতে পারে, আপনি অনেকগুলো পি ট্যাগ নেবেন, খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এবার আপনি যখন এবার দেখেন, ধরে নেন যে আপনি এই পি ট্যাগের আপনি ডিজাইন করবেন, এই যে এই পি ট্যাগের, ধরে নেন এই যে এই পি ট্যাগের আপনি কালার কি দিতে চাচ্ছেন, ফন্ট সাইজ ধরুন দিতে চাচ্ছেন আপনি 30 পিক্সেল, আর কালার ধরে আপনি দিতে চাচ্ছেন, ধরেন এই জায়গায় আমি দিলাম যে আপনার আচ্ছা হোয়াইটই থাক, যে আপনি ফন্ট সাইজ দেবেন 30 পিক্সেল আর আপনি কালার দিতে চাচ্ছেন কি আপনার হোয়াইট। বা ধরে নেন যে আপনি যে ডিভ আছে, এই যে ডিভ আমরা কল করছি, এই ডিভের আপনি কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন রেড, হাইট দিয়েছেন 500 পিক্সেল, উইথ দিয়েছেন 50%, খুব সহজ, খুব ভালো। কিন্তু এটা আপনি যে খেয়াল করেন আপনার ডিভ আছে কয়টা, এখানে একটা ডিভ আছে, আবার পি ট্যাগও আছে অনেকগুলো, যেমন অনেকগুলো ডিভ আছে ঠিক তেমন অনেকগুলো পি আছে। এতে হয় কি, আমি দেখেন রাইট ক্লিক করে আমাদের ব্রাউজারে যাই একটু, ওপেন লাইভ সার্ভার দিয়ে, এবার আপনি দেখেন হয়তো আপনি ঝামেলাটা বুঝতে পেরেছেন, যে আমি একটা জায়গায় আমি কি করতে চাচ্ছি, আমার একটা জায়গায় আমি চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু দেখেন যত জায়গায় আমার পি পেয়েছে, আমার মানে সিএসএস যত জায়গায় পি পেয়েছে, হ্যাঁ, সে শত জায়গায় আমার কি করে দিয়েছে, আমার যত জায়গায় পি সব পি কে কি করে দিয়েছে, ফন্ট সাইজ করে দিয়েছে 30 পিক্সেল, আর আমার কালার করে দিয়েছে হোয়াইট। আবার দেখেন ডিপ করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে রেড, হাইট দিয়ে দিয়েছে 500 পিক্সেল, উইথ দিয়ে দিয়েছে 50%। দেখেন সব সেম টু সেম একদম একই স্ট্রাকচার দিয়ে দিয়েছে। কিন্তু এরকম তো আমি ডিজাইন করব না, আমি যাচ্ছি যদি আমার একটা ডিজাইন এরকম হয়, তো পরের ডিপ হবে কথার কথা, যে পরের ডিপ হবে দেখা গেল উইথ ফুল কালার হতে পারে, আমার লাল হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার সেখানে আমি নাও দিতে পারি, আমার ফন্ট সাইজ ছোট থাকতে পারে, তাই না? এখন তো আমার ভেরিয়াস টাইপের আমার এই থাকতে পারে। এর জন্য আমাদের সিলেক্টরকে আমাদের কি করা হয়েছে, কয়েকটা ভাগে আমাদের একটু ভাগ করে নেওয়া হয়েছে, মানে আমাদের কোডের সুবিধার্থে। সেটা কি কি, প্রথমটা হলো আপনার আইডি সিলেক্টর। হ্যাঁ, আইডি। আচ্ছা, আইডিটা কি, আইডি কে আপনি রোলের মতো করে আপনি এ করতে পারেন, মানে তুলনা করতে পারেন। আমাদের প্রতিটা ক্লাস আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে আমরা যারা পড়ি, আমাদের কিন্তু, বা শুধু কলেজ না, আপনি যখন জব লাইফে যাবেন বা যেখানে যান না কেন, আপনাকে কিছু আইডি দেওয়া হবে, ওই আইডি নাম্বার শুধু ওটা আপনারই, ওই আইডি নাম্বার, ওই যে আপনাকে যে আইডি নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে কিন্তু আপনাকে আর কাউকে দেওয়া হবে না। হ্যাঁ, যখন আইডি নাম্বার 39 বলা হবে, তার মানে শুধু আপনাকেই বলা হচ্ছে আইডি নাম্বার 39 আপনি, আর কেউ কিন্তু না। ঠিক আছে? তো এই আইডি সিলেক্টর দিয়ে আমরা কি করে থাকি, একইভাবে আমরা এই কাজটা করে থাকি। ধরে নেন যে আমি শুধু এই ডিপকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই ডিপকে। ওকে, আমি আর কোনো ডিপকে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে আমি কি করব, আমি এই যে মেইন ডিপ, এই ডিপের এখানে আসবো, এসে আমি বলবো যে একটা ওকে আমি আইডি সিলেক্টরকে আমি কল করব। হ্যাঁ, আইডি অ্যাট্রিবিউট। আচ্ছা, এবার এখানে একটা ধর নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, প্রফেশনাল একটা নাম দিতে পারেন। ধরেন আমি নাম দিলাম, ধরেন দিলাম যে ফার্স্ট ডিপ, নাম দিলাম ফার্স্ট
এটা হাইফেন দেবো, একটু দেবো ডিপ, ফার্স্ট ডিপ, ঠিক আছে। আচ্ছা, আমি এর নিয়মটা আমি পরে বলছি, তবে আপাতত একটা নিয়ম মনে রাখেন, যখন আপনি যদি একের অধিক ওয়ার্ড দিয়ে আপনি যদি ডিফাইন করতে চান ক্লাস নেমটাকে, তাহলে মাঝখানে আপনাকে একটা হাইফেন ইউজ করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আপনি দিলেন ফার্স্ট ডিপ, দেওয়ার পরে এবার আপনি কি করলেন, এবার এখানে এসে আপনার ডিপ কে আর বললেন না, আপনি এখানে এসে লিখে দেবেন, তাহলে এটাকে আপনি কপি করে নিলেন, ফার্স্ট ডিপ কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, এই ফার্স্ট ডিপ বসিয়ে দিলাম। এখন আপনি যদি ফার্স্ট ডিপ দিয়ে দেন, তাও দেখেন কিন্তু কোনো কাজ আপনার করবে না। কেন করবে না? কারণ এখানে তাহলে সে তো জানে না, স্টাইল ট্যাগ বোঝে না যে এখানে আমি ফার্স্ট ডিপ দ্বারা আইডি কে বোঝাচ্ছি, তাকে তো কিছু একটা নির্দেশনা তাকে তার ভাষায় বলতে হবে, তার ভাষায় বোঝাতে হবে, কারণ কম্পিউটার হলো আমাদের বোকা বাক্স, ওকে ওর ভাষায় বোঝাতে হবে, ও আমাদের ভাষা বুঝবে না, স্বাভাবিক, ঠিক আছে। তার জন্য কি করব, তার জন্য এবার তাকে যেহেতু বোঝাতে হবে যেটা একটা আইডি, তাই ফার্স্ট ডিপের আগে আমি কি দিয়ে দেবো, একটা আইডি চিহ্ন হলো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বলছি, একটা হ্যাশ সাইন, এই হ্যাশ দিলেন আর ফার্স্ট ডিপ দিলেন, তার মানে এখন সে বুঝলো যে এটা হলো আমার একটা আইডি। এবার সে এই নামে আইডি দেখবে যেখানে এই নামে আইডি কে পাচ্ছে, এই হলো সে আইডি, ওকে। এবার সে দেখবে ইনস্ট্রাকশন থেকে কি দেওয়া হয়েছে, সে দেখবে যে ফার্স্ট ডিপ নামক আইডি কে ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলা হয়েছে রেড, হাইট দেওয়া হয়েছে 500 পিক্সেল, উইডথ দেওয়া হয়েছে 50%। এবার আপনি যদি ব্রাউজারে যান, দেখেন এই যে শুধু এই জায়গায় আপনাকে চেঞ্জ করা হয়েছে, আর বাদ বাকি জায়গায় দেখেন যেরকম তো সেরকম রাখা আছে। এখন লেখা কেন দেখতে পাচ্ছেন না আপনি, দেখেন লেখা কিন্তু ঠিকই আছে, ওই যে আমার কালার হোয়াইট করা আছে, আমি এই যে পি ট্যাগে, এই যে পি ট্যাগ দেখতে পাচ্ছেন, যে পি ট্যাগ নিয়েছি না আমরা, সেই পি ট্যাগ গুলো দেখেন ফন্ট সাইজ 30 পিক্সেল আর কালার হোয়াইট করে দেওয়া রয়েছে, তার মানে এইগুলো সব সাদা কালার হয়ে গেছে, যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কেন সিলেক্টরকে আমাদের আইডি সিলেক্টর দিয়ে আমাদের একটু ভাগ করা হয়েছে, ঠিক আছে, এই আইডি সিলেক্টরের কাজ। আচ্ছা, এখন ধরেন যেরকম আইডি যেরকম হচ্ছে কি হয়েছে, একবারই আপনার একজনই, দুইজন হয় না, ঠিক আপনি এই নামে আপনি একবারই কাজ করতে পারবেন, আর শুধু একেই আপনি দিতে পারবেন এই নামে, আর এই ফার্স্ট ডিপ কিন্তু আপনি আর কাউকে দিতে পারবেন না। যেমন ধরেন এই ডিপকে আপনি চাইলেন, আমি আইডি দিলাম, নাম দিলেন ফার্স্ট ডিপ, চলবে না, এক আইডি শুধু একজনকে দিতে হবে এবং একজনকে দিয়ে আপনি কাজ করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না, ঠিক আছে। তো দেখেন এই যে ফার্স্ট ডিপ দিয়েছি বলে আমার এই কাজটা করেছে। আচ্ছা, ধরেন এবার এখানে পি ট্যাগ আছে, এই পি ট্যাগ আপনি ধরেন একটা আইডি দিলেন, আইডি এখানে দিলেন, আপনি কথা দিলেন যে কি দেওয়া যায়, ধরেন আমি দিলাম যে কথা যে এখানে আমরা কি চেঞ্জ করছি, আমরা এখানে ফন্ট সাইজে কালার চেঞ্জ করছি, ধর আমি নাম দিলাম, ধরেন স্টাইল দিলাম, ধরেন স্টাইল, হ্যাঁ স্টাইল, বা অত দরকার নেই, ধর আমি নাম দিলাম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, তাহলে এই যে পিটা এসে আমি তো চাচ্ছি শুধু এটা চেঞ্জ করতে, এই পিটাকে চেঞ্জ করতে, আমি অন্য কোনো পিকে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে আমি পি কে এখানে পি কেটে দিয়ে বলবো, তার নাম দেবো আমি প্যারাগ্রাফ, আপনারা লিখতেও পারেন, বা আপনি চাইলে এখানে আরো সহজে আপনি যদি কপি করে নিয়ে এসে এখানে বসা দেন, তাহলে দেখা গেল আপনার বানান ভুল যাওয়ার চান্সটা খুব কম থাকবে। আর বানান যদি ভুল হয়ে যায়, তাহলে যত হ্যাশ দেন, যত আপনি যাই দেন না কেন, আপনার কিন্তু কি হবে না, কাজ করবে না। তাহলে এখন প্যারাগ্রাফকে বোঝাতে হবে স্টাইল ট্যাগটাকে যে এটা একটা কি আইডি, তার জন্য কি করবো আমরা একটা হ্যাশ আমরা সাইন দিয়ে দিলাম। এবার আপনি যদি ব্রাউজারে যান, তো দেখেন এই শুধু এই প্যারাগ্রাফটা আপনার শুধু সাদা হয়েছে, আর বাদ বাকি দেখেন এতক্ষণ দেখা যাচ্ছিল না, বাদ বাকি সব পিটাই দেখেন আমার দেখা যাচ্ছে, তার মানে শুধু ওই কালার হোয়াইট আর হচ্ছে আপনার ফন্ট সাইজ 30 পিক্সেল শুধু এই আইডির ক্ষেত্রে বা এই পিটার ক্ষেত্রে আমার কাজে লেগেছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা আইডিটা জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আইডি আমরা কখন ইউজ করব, যখন আমরা ধরে নেন যে একটা জায়গায় শুধু আমরা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, আর কোথাও চেঞ্জ করতে চাচ্ছি না, তখন আমরা আইডি আমরা ইউজ করব, ঠিক আছে। আর এই আইডিটা কখন হবে, আর আইডির নিয়মটা কি, যে এই ফার্স্ট ডিপ যখন আমি একবার ডিক্লেয়ার করে দিয়েছি, তার মানে এর জন্য শুধু ফার্স্ট ডিপ, আমি কি দ্বিতীয়বার ফার্স্ট ডিপ আমি কোথাও আমি কল করতে পারবো না, রোল নাম্বারের মতো, রোল একই একজনই হয়, দুইজন হয় না, ঠিক একইভাবে আইডিতে ফার্স্ট আইডি নামটা একজনেরই হবে, একটা ডিপের হবে বা একটা পিতে হবে, 2 নাম্বার বা 3 নাম্বারের এমন কোনো হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তো একটা সমস্যা যে 2-3 বারে হবে না, যে কোনো এক জায়গায় কল করতে হবে, কিন্তু এমন তো হতে পারে দেখা গেল যে আপনি চাচ্ছেন যে এই পি ট্যাগ ধরেন এই ডিপ, আবার এই ডিপ, আবার এই ডিপ, এই 3টে ডিপে আপনি দেবেন এক স্টাইল, বাদ বাকি দুটো হয়তো আপনার আর স্টাইল নাও হতে পারে। ধরেন আমি একটা ডিপ নিলাম, এখানে আরেকটা ডিপ নিলাম, এটা হলো আপনার দুটো ডিপ, আর এখানে ধরেন 3টে ডিপ, একটা ডিপ, 2 নম্বর ডিপ, এটা 3টে ডিপ, ধরেন 3টে ডিপের আমার ডিজাইন হবে সেম, আর বাকি দুটো ডিজাইন হবে কি না আমার আলাদা হবে না। এখন আপনার তাহলে উপায়টা কি আছে, এখন আপনি যদি আইডিতে কাজ করতে চান, আইডি আমাদের অবশ্যই লাগবে, এটা প্রজেক্ট করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, বেসিক তো জানা উচিত, সেই বেসিকটা দিচ্ছি। সেটা হলো যে আইডি ধরেন আপনি এখানে সমস্যাটা কি হচ্ছে আইডির বেলায়, যে আপনি জাস্ট একবারই আইডি যে নামটা আপনি কল করে এই নামটা আপনি জাস্ট একজনরে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন,
এই নাম আপনি যদি অন্য জায়গায় আপনি কল করেন কাজ করবে না, ঠিক আছে। ফার্স্ট আপনি এই জায়গায় দেন সে কাজ করবে না, কারণ ফার্স্ট ডিপ একজনেরই হবে যেটা আইডি। তাহলে এখন আপনার উপায়টা কি থাকবে? উপায় হলো আপনি আইডিতে করতে গেলে এই ডিপকে আপনার আবার আইডি দেওয়া লাগবে, আবার একটা নাম দেওয়া লাগবে, আবার আলাদা করে আপনাকে কি করা লাগবে, এই ডিজাইন গুলো আপনাকে দেওয়া লাগবে। আবার কি করা লাগবে, ধরে নেন আবার আপনার এই ডিপকে ধরা লাগবে, এই ডিপকে ধরে আবার কি দেওয়া লাগবে, একটা আইডি দিতে হবে, একটা নাম দিতে হবে, আবার সেই নামটা দিয়ে এখানে ওই একই ডিজাইন, বোঝেন একটা ডিজাইন সেম ডিজাইন ওই টু ডিজাইন দেওয়ার জন্য আমার কি করা লাগছে, আমার 3-4বার জিনিস লেখা লাগছে। এত ঝামেলা করার সময় আছে আমাদের ডেভেলপারদের? এত সময় নেই ভাই, অনেক ডিজাইন বাকি আছে, অনেক প্রজেক্ট করতে হবে, অনেক বড় বড় জিনিস। তাহলে আমরা কি করতে পারি, তখন আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদের আনা হয়েছে সেটা হলো আমাদের সি ক্লাস সিলেক্টর ক্লাস, ঠিক আছে। এই দেখেন এন আইডি নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। আচ্ছা, এটা একটা নিয়ম হলো যে আপনার আইডি নেম কি হবে না, একটা নাম্বার দিয়ে কখনো শুরু হবে না, ঠিক আছে। সবসময় শুরু হবে আপনার ওয়ার্ড দিয়ে, অ্যালফাবেট দিয়ে শুরু হবে। পারলে আপনি নাম্বার পরে অ্যাড করতে পারেন, যেমন জায়গায় আপনি দিয়ে দিলেন যে প্যারাগ্রাফ, ধরুন আপনি দিলেন 1, তবে আপনি জায়গায় আবার 1টা করে দেবেন, এরকম ভাবে আপনি দিতে পারেন। কিন্তু যদি 1 প্যারাগ্রাফ দেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি যে বেসিক মেইন থিমটুকু ধরে দিচ্ছি, বাদ বাকি আপনাদেরকে ডকুমেন্টেশনটা আপনাদের পড়তেই হবে। হ্যাঁ, ডকুমেন্টেশন পড়াতে ডেভেলপারদের কিন্তু রাস্তা নেই, ঠিক আছে। ডেভেলপার মানেই ডকুমেন্টেশন। এই যত টিউটোরিয়াল দেখেন না কেন, যত কিছু যাই দেখেন, সবই ডকুমেন্টেশন থেকেই কিন্তু করা হয়। ওকে, আপনি একটা জিনিস শিখতে আপনি যেখানে 3-4টে ভিডিও দেখবেন, সেখানে আপনি জাস্ট একটা ডকুমেন্টেশন পড়ে আপনি ওই 3-4টে ভিডিও দেখার আগেই আপনি বুঝে নিতে পারবেন। আপনার 3-4টে ভিডিও দেখা লাগবে না, সময়টাও বাঁচলো, বুঝেও ফেললেন। এবার এতে কি হলো, আপনার সাথে ইংলিশটা আপনার সমৃদ্ধ হলো। হয়তো কিছু ওয়ার্ড আসতে পারে যেগুলো আপনি পরিচিত না, অপরিচিত, আপনি গুগল ট্রান্সলেট করে আপনি শিখে নিলেন। এতে গেলে আপনার ইংলিশটা আপনার জন্য ফলো হলো। হ্যাঁ, আবার আপনার ডকুমেন্টেশন পড়া অভ্যাসটা হলো, আপনি একটা ভালো ডেভেলপার হলেন, ঠিক আছে। অনেক দেখা গেল আপনি যদি ইনশাল্লাহ এই লাইনে যদি ক্যারিয়ার করেন, আপনি দেখবেন এমন এমন সমস্যায় পড়বেন, এরর আমাদের খাওয়াই লাগবে ভাই। এরর ছাড়া আমাদের ডেভেলপার প্রোগ্রামিং সেক্টর হয় না, মানায় না। তো এরর যখন খাবেন দেখবেন প্রতিটা এররের, আমি প্রায় এই কথাটা বারবার বলি, কারণ ডকুমেন্টেশন গুরুত্বটা বোঝানোর জন্য আমি কথাটা বলি, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আপনি এত এরর খাবেন, দেখা গেল এমন একটা এরর খেলেন যে এরর আপনি ইউটিউবেও পাচ্ছেন না, গুগলেও পাচ্ছেন না। ধরে নেন গুগল অবশ্যই ডকুমেন্টেশন পাবেন, কিন্তু দেশে দেখবেন যেটা পাচ্ছেন না ডকুমেন্টেশনের উত্তরটা দেওয়াই আছে অলরেডি। তাহলে আপনি যখন ডকুমেন্টেশন করার অভ্যাস করতে পারেন, তাহলে আপনি ডকুমেন্টেশন থেকেই আপনি সব আপনি পেয়ে যাবেন, খুব সহজে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার সামনে আসি। এবার আসি ক্লাস সিলেক্টরের কথা বলছিলাম, তো ক্লাস সিলেক্টরের কাছে আমি আসি। তো এখন আমরা তাহলে কি চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে এই 3টে যে ডিভ আছে একই ডিজাইন হবে, নাম একটা দেবো, ওই একটা নাম দিয়ে সব জায়গায় আমি অ্যাপ্লাই করে দেবো। ধরে আমি নাম দিলাম, ধরে গেল কথার কথা যে ডিভ, ধরে নেন শুধু ডিভ নিলাম। এখন ওই যত জায়গায় আমি ডিভ বসাবো, নাম যেখানে আমি ডিভ দিয়ে দেবো, ও ওই ডিজাইনটা নিয়ে নেবে। তার জন্য আমি কি করব, ধরে নেন আমি এক কাজ করি, আমি এটা থাক, আইডিটা আমার আইডির জায়গায় থাক, যদি একটা করেছি এটা আমার কাটিয়ে লাভ নেই। আমি কি করি, আমি এর পরে ডিপটাকে আমি মানে টার্গেট করি। ধরে নেন একেবারে একে আমি কি দেবো, একটা দিলাম ক্লাস অ্যাট্রিবিউট ক্লাস, ঠিক আছে। সহজে যদি আর বলি, একটা নাম দেওয়া হচ্ছে আর কি, আইডি আর ক্লাসের নাম দেওয়া হচ্ছে। হ্যাঁ, আরো সহজ যদি বলা হয়, যেমন ধরেন আমি যদি বলি যে কি, ধরেন যে পি ট্যাগ, মানে পি ট্যাগ তো সবার কল করা হচ্ছে। এখন আমি স্পেশালি যদি বলে দিই যে এই নামের পি ট্যাগ আসো, তাহলে কিন্তু ওই নামেরটাই আসবে, এর বাইরে কেউ আসবে না, আরো সহজ যদি বলা হয়, ঠিক আছে। তো ধরেন আমি এই ডিভের ক্লাস নেম দিলাম যে ডিভ, ধরেন আমি কি দিলাম ডিভ, অন্য যে কোনো নাম নিতে পারেন। আচ্ছা, ডিভ গান অন্য একটা নাম দিই, কি নাম দেওয়া যায়, ধরেন আমি দিলাম যে কথার কথা, ধরেন দিলাম যে ডিভ, ধরেন দিলাম না ডিভ বলছি, ধরেন ওয়েব দিলাম, ধরেন ওয়েব দিলাম, ওয়েব। ওকে, এবার কি করব, এবার আমি এখানে আসব, এসে এবার আমি স্টাইলের মধ্যে আমি নাম দিলাম ওয়েব। এখন এটাও ঠিক আইডির মতো, এটা বুঝবে কি করে আমার যে এটা একটা আমার ক্লাস না আইডি বা কি। তার জন্য আমার কি করতে হবে, এখানে যেহেতু এটা ক্লাস, তাই ক্লাস নামের আগে আমার কিন্তু একটা ডট সাইন দেওয়া লাগবে। কি বলছি, যখন আপনি ক্লাস নেম ডিফাইন করবেন, তখন তার আগে আপনার ডট সাইন দেওয়া লাগবে। আর যখন আপনি আইডি নাম যখন আপনি ডিফাইন করবেন স্টাইল সিএসএস এর মধ্যে, তখন আপনি দেবেন হ্যাশট্যাগ, সরি হ্যাশ সাইন বা হ্যাশ চিহ্ন, ঠিক আছে। আর এখানে দেবেন ডট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডট ওয়েব মানে ওয়েব নামক একটা ক্লাস, ওয়েব নামের একটা ক্লাস। এখন এই ক্লাসে আপনি ডিজাইন কি দেবেন, ধরে নেন যে আপনি এর ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, এর ব্যাকগ্রাউন্ড কালার আপনি যাচ্ছেন যে ধরেন হচ্ছে ব্ল্যাক, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক। আচ্ছা, এর ধরেন হচ্ছে কালার কি দিয়ে, ধরেন কালার দিলাম আমরা ইচ্ছা মতো, ব্লু ভায়োলেট দিলাম, ধরেন হ্যাঁ ব্লু ভায়োলেট দিলাম। আচ্ছা, আর কি দেওয়া যায়, ধরেন ওর একটা উইথ দেওয়া যায়, ধরেন উইথ দিলাম আমরা, এখানে দিচ্ছি 50%, ধরেন এখানে দিলাম আমরা 80% দিলাম, 80%, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি চাচ্ছি কি এই ওয়েব নামে আমি যেখানে দেবো না কেন,
সে কি করবে, এই ডিজাইনটা এই সব জায়গায় এই ডিজাইনটা সে পেয়ে যাবে। এখন ধরেন আমার এখানে তো ওয়েব নিয়েছি, আমি চাচ্ছি এবার এই ডিরেকশনে কি করলাম, একটা ক্লাস নিলাম, নিয়ে বলে দিলাম ওয়েব, ঠিক আছে। আচ্ছা, আবার আমি এই যে আরেকটা ডিভ আছে, এই ডিভে আসলাম, এটা ক্লাস নিলাম এবং নাম দিয়ে দিলাম আমি ওয়েব। এবার আমি যদি ব্রাউজারে যাই, এবার একটু খেয়াল করেন, দেখেন আমি কি বলে দিয়েছিলাম যে একটা ডট ওয়েবে আমি কি কি দিয়েছিলাম, ডট ওয়েব নামে এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার দিয়েছিলাম বেগুনি, ব্লু ভায়োলেট, আর উইথ দিয়েছিলাম 80%। দেখেন 80% জায়গা নিয়েছে, ব্লু ভায়োলেট নিয়েছে, আবার দেখেন পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড নিয়েছে কালার। অর্থাৎ যাকে যাকে আমি ওয়েব নাম দিয়েছি সে কিন্তু শেষে আমার কি নিয়েছে, ঠিক ওই সেম ডিজাইনটা আমার নিয়েছে। তার মানে একটা ক্লাসে, ক্লাস মানে কি, অনেকে মানে ক্লাসে যদি আমরা বুঝি জিনিসটা, যে ধরেন একটা ক্লাসে কিন্তু সবাই আমরা নিতে পারছি, তাই না? একটা 7 নামে যদি ক্লাস নিই, ওই ক্লাসের মধ্যে যে ক্লাস 7 ধরেন, ওই ক্লাস 7 এর মধ্যে কিন্তু আমি অনেক বাচ্চা ঢুকাতে পারছি, 500 জন, 100 জন, 10 জন সবাই ঢুকাতে পারছি। যখন আইডি বেলায় আসে তখন কিন্তু আমি 500 বাচ্চারা বা 100 বা দুটো বাচ্চারও কিন্তু আমি একই আইডি দিতে পারছি না। আইডি বেলায় কিন্তু আমাকে একজনের একটাই দেওয়া লাগছে, যেমন আইডি 1 তো একজন, আইডি 1 নামে 2 জন হবে না। কিন্তু ক্লাসের মধ্যে ব্যাপারটা কিরকম, ক্লাসের মধ্যে সবাই থাকতে পারে, অনেকে থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্ট না। তো এখানে ঠিক ওই রকম চিন্তা করেন, ক্লাস মানে কি, যে একটা ডিফাইন করে দেবো, বাদ বাকি ওই ক্লাসে যতগুলো ঢুকাতে পারি আমার ব্যাপার, এখানে কোনো আমার সমস্যা নেই। কিন্তু আইডির বেলায় মাত্র একটা আমারই করতে হবে, একটার বিষয়ে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আইডি যখন দেখবেন যে আপনার একটা জায়গায় মানে দরকার, খুব ইম্পর্টেন্ট, ওটা আমার আলাদা করে রাখা লাগবে, তখন ওখানে আপনি আইডি দিয়ে দেবেন, বাদ বাকি সব ক্লাস। তবে সত্যি কথা হলো যে আমরা ক্লাসটা বেশি ইউজ করে থাকি আর কি, আইডি একটু কম ইউজ করা হয়, বিশেষ করে আমার একটু আইডি কম ইউজ করা হয়, ঠিক আছে। তো বেশিরভাগ আমাদের ক্লাসটা ইউজ করা হয় বেশি। তো আশা করি আইডিয়ার ক্লাসের আপনারা হচ্ছে কনসেপ্ট আমরা বুঝতে পেরেছেন যে আমরা কেন আইডিয়ার ক্লাসটা আমরা ইউজ করে থাকি। তো এখানে আমরা কি বলে থাকছি, ক্লাস সিলেক্টর, ঠিক আছে, আর এখানে আমরা কি বলে থাকছি, আইডি সিলেক্টর। ওকে, আচ্ছা ওকে, এবার নিচের দিকে আসি, দেখি আর কি কি আছে আমাদের। আচ্ছা, এবার হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর মানে কি, ধরে নেন যে ইউনিভার্সাল সিলেক্টর মানে হলো যে আমি একটা ডিজাইন করে দিলাম, ধরে নেন যে আমি সেট করে দিলাম যে ফন্ট সাইজ হলো 30 পিক্সেল, আর ধরে নেন যে হচ্ছে আপনার কালার ধরেন রেড। তার মানে হলো যে আমি যত ফন্ট দেবো এখন থেকে ওয়েবসাইটে, প্রতিটা ফন্ট সাইজ আমার 30 পিক্সেল করে পাবে। আর আমি যে কালার দিয়ে দিয়েছি রেড, তার মানে যত আমি ফন্ট সাইজ ফন্ট দেবো, ফন্টে লিখবো, প্রতিটা ফন্ট আমার কালার হবে রেড, এটা অটোমেটিক, কারণ আমি একবার সিলেক্ট করি। ইউনিভার্সাল মানে কি, মানে একটা প্রজেক্ট যখন আপনি করবেন, একটা প্রজেক্টের যত লেখা আপনি দেবেন, আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সে 1000 হোক, 500 হোক, 5000 হোক, যাই হোক না কেন, ও যত আপনি লেখার মধ্যে দেবেন ওই প্রজেক্টের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে, প্রতিটা লেখাকে সে কি করে দেবে, কালার করে দেবে রেড। আর প্রতিটা ফন্ট সাইজ দিয়ে দেবে কি আপনার হচ্ছে 30 পিক্সেল বা 50 পিক্সেল আপনি দেবেন নাকি, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি, এটা যেন আলাদা করে আমাদের ক্লাস নেম বা আইডি এরকম কিছু ক্লাসের মতো বা আইডির মতো আমাদের কিছু দেওয়া লাগে না। তার জন্য আমাদের কি করতে হয়, জাস্ট এখানে আসবেন, স্টারের মধ্যে আসবেন, এসে আপনি জাস্ট নেবেন একটা স্টার সাইন দেবেন, এই যে স্টার, ওকে, স্টারের মধ্যে এসে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দিয়ে আপনি বলবেন যে ধরেন আপনি দিলেন ধরেন যে কালার ধরেন দিলেন হচ্ছে কত, ধরেন দিলেন ব্রাউন, দিলেন ব্রাউন। আপনি যদি ব্রাউজারে যান কাজ করার কথা, এই দেখেন, খেয়াল করে দেখেন প্রতিটা লেখা আমার কি রয়েছে, দেখেন সব ব্রাউন হয়ে গেছে। আচ্ছা, এটা কোন একটা কারণে ব্রাউন হয়নি, সম্ভবত এটা আইডি দিয়া, আইডি একটু এর থেকে বেশি শক্তিশালী আর কি, যার কারণে হচ্ছে। আচ্ছা, এটা আমি পরে আসছি, হ্যাঁ এখানে পরে আসছি। মেন কথা হলো যে আপনার যে ইউনিভার্সাল সিলেক্টর মানে আইডি সিলেক্টরটা হলো ইউনিভার্সাল সিলেক্টর থেকে বেশি আপনার মানে হচ্ছে বেশি মানে শক্তিশালী বা বেশি গুরুত্বপূর্ণ আর কি, যার কারণে কি দেখেন যখন আমি আইডি দিয়েছি সে কিন্তু চেঞ্জ করিনি, তার জন্য আমি কি করে দিলাম, আপাতত আমি এইটাকে যে কালারটা যে কালার দিয়েছিলাম এটাকে আপাতত আমি জাস্ট কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিচ্ছি। এবার দেখেন আমার প্রতিটা কালার আমার কি হয়ে গেছে, আমার সব কিন্তু আমার একদম খয়েরি কালার। এখন আপনি যদি আরো কালার আপনি ফন্ট আপনি অ্যাড করেন, তাহলে আমি আরেকটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগটা আমি লরেন দিলাম, লরেন 20 বা 30 দিলাম। আসলে লরেন 30টা আমি বলছি আপনাদের, আপনারা তো বুঝতে পেরেছেন লরেন 30টা, হ্যাঁ লরেন দিলাম, নতুন কোনো টেক্সট দিলাম, দেখেন এই দেখেন যে টেক্সটটা আমি দিই না কেন। এবার ধর আমি এখানে একটা সেট করে দিলাম যে এই আপনার ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে বলে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি, ব্যাকগ্রাউন্ড কালার নেবে সবসময় সে কি নেবে, ধরে নেন যে দেবে ব্লু ভায়োলেট নেবে, সে ব্লু ভায়োলেট, ব্রাউজার জানে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সে নিয়েছে ব্লু ভায়োলেট নিয়ে নিয়েছে, ঠিক আছে, যদিও আমরা কিন্তু আলাদা করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, তারপর দেখেন সে ব্লু ভায়োলেট নিয়েছে। আচ্ছা, এখানে কেন নিয়েছে সেটা যদি অনেক পরে, এটা পরে বলছি কেন নিয়েছে, এটা আপনার সাথে কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে ইউনিভার্সাল সিলেক্টরের কাজটা কি, ঠিক আছে। ওকে আপনি একবার বলে দিয়ে মানে কি, ও পুরো প্রজেক্টে যত আপনি ফন্ট নেম যা দেবেন সব কিন্তু ওই যেটা আপনি বলে দেবেন একবার সেটা নিয়ে কাজটা করবে, ঠিক আছে। আচ্ছা,
এবার আসেন দেখেন গ্রুপিং সিলেক্টর, ঠিক আছে। গ্রুপিং সিলেক্টরটা কি, ধরে নেন যে আপনি আচ্ছা এটার জন্য আমি কি করলাম, ধরে নেন যে div h1p, আচ্ছা এখানে আমার div রয়েছে, ধরে নেন আমি div এখানে ধরেন এই divটাকে রাখলাম, সমস্যা নেই। এবং এখানে একটা h1 আছে ধরেন, আর কি আছে ধরেন h2 আছে, আর একটা কি আছে p আছে। h2 এর মধ্যে আমি লিখলাম যে কথার কথা আমি ওয়েব ডেভেলপমেন্টই দিলাম, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ। আর ইউনিভার্স সিলেক্টরটাকে আমি আপাতত অফ করেছি, সব জায়গায় একই সাইজ বা একই পাবে, হ্যাঁ একই স্টাইল পাবে, এটাকে আমি জাস্ট আপাতত কমেন্ট করে দিলাম। আচ্ছা এবার দেখেন যে এই হলো আপনার div, একটা h1 আছে, একটা h2 আছে, একটা p আছে। ধরে নেন যে h1 h2 আর p এর আপনার একদম কি আছে সেম ডিজাইন, হ্যাঁ একই ব্যাকগ্রাউন্ড কালার, একই কালার, একই ফন্ট সাইজ। তো আপনি চাইলে কি করতে পারেন, একসাথে ধরেন আপনি হলে কি করতেন আগে, আপনি কি করতেন আগে আপনি h1 কে কল করতেন। ধরেন আমরা ক্লাসের আগেই আসছি, ক্লাসের আগে আবার চলে আসলাম, মানে ধরে নেন যে আপনার এখন আপাতত ক্লাস দরকার পড়ছে না, কোনো সময় হতেই পারে যে কোনো সময় অনেক করে আমাদের ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ক্লাস আমরা নিয়ে অলরেডি দেখেন আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে। তার মানে এখন আমি যত h1 বলি h2 বলি আমার কিন্তু এখানে কোনো ডিজাইন আমার চেঞ্জ আসবে না, কারণ আমার কিন্তু আলাদা করে আমার দেখেন সব কিন্তু আলাদা করে আমার কল করে দেওয়া রয়েছে, শুধু ওই ক্ষেত্রে কাজগুলো করবে, আমার সামান্য h1 h2 তে আমার কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এখন আপনি চাচ্ছেন যেহেতু এখন তো আপনি ভাবছেন ঠিক আছে সবার যেহেতু কল করা রয়েছে, তাহলে আমি আর কষ্ট করে h1 h2 কে আমি কি করলাম না, আমি কল করছি না, আমি জাস্ট ডাইরেক্ট h1 কে ডাক দিচ্ছি বা ডাইরেক্ট h2 কে ডাক দিচ্ছি এবং ডাইরেক্ট p কে ডাক দিয়ে আমি যদি ডিজাইনটা আমি বুঝতে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য আপনি কি করবেন, আপনি একজন আপনি প্রাথমিক ধারণা হিসেবে আপনি কি করতেন যে আপনি h1 কে নিতেন, হ্যাঁ h1 কে নিয়ে আপনি কি বলতেন, হয়তো বলতেন যে টেক্সট অ্যালাইন, আমি দেখাইছি আপনাদের টেক্সট অ্যালাইন মানে কি টেক্সটের পজিশন, সেটা কোথায় যাবে, সেটা সেন্টারে যাবে না শেষে যাবে, না আপনার হচ্ছে জাস্টিফাই মানে মিডল বরাবর হবে, নাকি বামে যাবে না ডানে যাবে, কোথায় যাবে। তো আমি ধরেন সেন্টারে দিলাম, আপনি চাচ্ছেন h1 কোথায় যাবে, সেন্টারে যাবে। আর ধরেন হচ্ছে সেন্টারেই থাকা আপাতত, হ্যাঁ। আর একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ ধরেন আমি দিলাম, ফন্ট সাইজ ধরেন আমি দিলাম যে ধরেন দিলাম 50 পিক্সেল দিলাম, সমস্যা হয়। আবার আপনার ঠিক এই h2 তেও কিন্তু ধরেন আপনার একই ডিজাইন আসতেছে, তাহলে আপনি কি করলেন দিয়ে দিলেন h2, আবার h2 আবার যে p-টা আছে p-টাও কিন্তু আপনার একই সেম ডিজাইন আছে, এটা আপনি দিয়ে দিলেন p, হ্যাঁ p দিলেন। আচ্ছা এখন এখানে আপনার কি করেছে একটা দেখেন, এতেও কিন্তু আমার একটা সময় যাচ্ছে, বেশি সময় বাড়ছে, আবার কোডও বাড়ছে। আমার একজন ডেভেলপারের বা একজন প্রোগ্রামার শুধু কোড করাটা কিন্তু কাজ না, যত কম কোড করে যত সময় বাঁচাই কোড করা যায়, হ্যাঁ সেটাও কিন্তু একটা ডেভেলপারের বা একটা প্রোগ্রামারের লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে। এতে সময়ও বাঁচে, শ্রমও কম হয়, ঠিক আছে। আর আমরা শুনছি যে আমাদের আপনারা জানেন যে ডেভেলপার বা প্রোগ্রামার একটু আলসে টাইপের হয়, মানে এরা কিরকম, মানে যত কম টাইম সময় যত কম পরিশ্রমে যত বেশি কাজ করা যায় আর কি। বিল গেটস একটা ওনার একটা কথা একটাই আছে না, আপনার প্রথমে আছে না যে আমি সবসময় কাজ করে সবসময় অলস ব্যক্তিদের মানে বের করি যাতে ওরা আর কাজটাকে কি করে হ্যান্ডেল করতে সহজে তারা খুব ভালো করে জানে, এরকম একটা উক্তি আছে বিল গেটস, এটা আপনারা শুনেছেন, আমি ভালো করে বলতে পারছি না অতটা, হ্যাঁ। কিন্তু আমরা মনে করি কি যে বিল গেটস মানে একদম মানে একদম যে অলস, হ্যাঁ সে অলস মানে সে ঘুমোয় কোনো কিছু করতে চায় না, না ভাই ওই অলস সে বুঝায়নি, সে বুঝিয়েছেন এরকম মানুষজনকে, মানে তারা যখন দেখছে যে আমরা যেখানে 3 লাইন কোড করলাম সেখানে আমি 1 লাইন কোড করে আমরা কাজ আমি নিয়ে আসতে পারছি, তুলে নিয়ে আসতে পারছি, হ্যাঁ এই টাইপের দিক তারা বুঝিয়েছে, যাকে স্মার্ট ওয়ার্ক আমরা বলে থাকি। স্মার্ট ওয়ার্ক একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হলো স্মার্ট ওয়ার্ক, তো স্মার্ট ওয়ার্কের কথাই আমার বলা হচ্ছে, ঠিক আছে ওকে। আচ্ছা তা ডেভেলপার কাজ করে কি স্মার্ট ওয়ার্কের মধ্যে কাজ করে, ওকে। আচ্ছা তো দেখেন যেহেতু এখানে একই রকম করা লাগছে, যদিও ট্যাগ আলাদা, যদিও আমার এখানে আলাদা করে ক্লাস নেওয়া লাগছে না, তাও এখানে আপনার সহজ করে দিয়েছে ডেভেলপাররা, কিরকম দেখেন h1 h.p তে আপনার কি করা লাগছে, মানে একই ডিজাইন করা লাগছে, তার জন্য আপনি কি করেছে আপনাকে দিয়েছে গ্রুপ সিলেক্টর, কিরকম আপনি h1 নিলেন কমা, এখানে আপনি দেবেন h2 দিলেন কমা p দিয়ে দেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি বাদ বাকি দুটো আপনি কেটে দেন, এই দিলেন আপনি কেটে। এবার আপনি যদি ব্রাউজারে যান, দেখেন লাস্ট আমি যে h1 2p কে নিয়েছিলাম আর একটু রিলোড করছি, আচ্ছা দেখেন সবাইকে এসে পেয়ে গেছে অলরেডি, এটা আসলে উচিত হয়নি, কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু কল করেছি ডিপকে বলেছি, মানে আইডি এগুলো আমরা ডিপকে দিয়েছি, আইডি আর ক্লাসটা আমরা কিন্তু h1p কে দেইনি। তার জন্য আমরা কি করি, আচ্ছা তার জন্য আচ্ছা যাক আপনারা যদি ধরতে পেরেছেন জিনিসটা, কনসেপ্টটা বুঝতে পেরেছেন, দেখেন আমি h1p কে আমি কি বলে দিছি, মানে ওদের আমি ডিজাইনের স্ট্রাকচারটা কি বলে দিয়েছি, তোমরা কি হবা, তোমরা আবার সেন্টারে যাবা,
মিডিল বরাবর যাবা আর ফন্ট সাইজ তোমাদের হবে 50 পিক্সেল। তো দেখেন একদম 50 পিক্সেল জায়গায় নিয়েছে, একটু খেয়াল করে দেখবেন একদম সবাই মিডিল বরাবরই আছে। ঠিক আছে, আরো ভালো বুঝবেন যদি আমি এটাকে 100% করে দিই। ধরেন আমি যে উইথ নিয়ে আসছে আমার এখানে 50% আর 100, আমি উইথটা দিয়ে দিলাম আপনার 100% বা ফুল দিয়ে দিলাম। ধরেন আমি উইথ কেটে দিয়ে দেখি কি হয়। এখানে উইথ কাটলাম, এখানে আমি উইথটা কেটে দিলাম। এই দেখেন জিনিসটা ভালো বুঝুন, দেখেন একদম সেন্টার ওয়াইজ আমার কি আছে, টেক্সট আমার চলে আসছে একদম সেন্টার ওয়াইজ আমার। ঠিক আছে, লাইটটাও না রাইটও না, দেখেন দুই পাশ দিয়ে আমার কিন্তু আমার জায়গা ছেড়ে দিয়া, তার মানে কি এখন টেক্সটটা আমার সেন্টার ওয়াইজ রয়েছে, মিডিল বরাবর আছে। দেখেন এই দেখেন মিডিল বরাবর আমার এখন টেক্সটটা। ওকে, তাহলে বুঝলাম যে গ্রুপ সিলেক্টর করে আমরা কি করতে পারি, আমরা একই ধরনের কাজ আমরা কি করতে পারি খুব ইজিলি এই যে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এই হলো আমাদের সিলেক্টর। তা আরো কিছু সিলেক্টর আমাদের রয়েছে, তার মধ্যে হলো একটা হলো কম্বিনেটর সিলেক্টর, একটা হলো সুডো ক্লাস সিলেক্টর, আর একটা হলো সুডো এলিমেন্ট সিলেক্টরস, আর একটা হলো অ্যাট্রিবিউট সিলেক্টরস। আমরা দেখলাম অ্যাট্রিবিউট সিলেক্টর দেখি, যেগুলো আমরা দেখলাম এগুলো অ্যাট্রিবিউট সিলেক্টর, যেমন ক্লাস একটা অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট। কি করে বললাম আইডি একটা অ্যাট্রিবিউট, কারণ অ্যাট্রিবিউটের পরিচয়টা কি আমি বলেছিলাম আপনাদের যে আইডি একটা অ্যাট্রিবিউটের পরিচয় হলো একটা অ্যাট্রিবিউটের নাম থাকবে, এটা হলো অ্যাট্রিবিউটের নাম, আমি শর্টকাটে লিখছি জায়গায় ধর অ্যাট্রিবিউট নাম। হ্যাঁ, অ্যাট্রিবিউট নাম থাকবে, একটা ইকুয়াল সাইন থাকবে, আর কি থাকবে একটা কোটেশন থাকবে। এটা হলো অ্যাট্রিবিউটের আপনার বেসিক, আপনার কি বলে এটাকে বেসিক আপনার সাইন। হ্যাঁ, বেসিক সাইন হলে অ্যাট্রিবিউটের পরিচয় হয় এটা, বা অ্যাট্রিবিউট স্ট্রাকচার হলে এরকম যে অ্যাট্রিবিউট নাম দিতে হবে এবং একটা সমান সমান চিহ্ন থাকবে এবং একটা কোটেশন থাকবে। তো দেখেন যখন আপনি আইডি নিয়েছেন, আমি যদি ফার্স্ট ডিপটাকে আপাতত কেটে দিই, তো দেখেন আইডিটা পুরোপুরি একদম অ্যাট্রিবিউট, কারণ আইডি আপনার এটা হলো আমার অ্যাট্রিবিউট নাম, কোটেশন এবং আমার কি দেওয়া রয়েছে, সরি কোটেশন বলছি, সমান সমান সাইন এবং আমার কোটেশন দেওয়া রয়েছে। একইভাবে দেখেন এই ক্লাসেও খেয়াল করেন, ক্লাসটা আপনার একটা অ্যাট্রিবিউট, কারণ দেখেন ক্লাস হলো যে অ্যাট্রিবিউট নেম, আমার ইকুয়াল সাইন এবং আমার কি রয়েছে, আমার একটা কোটেশন রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা আজকে যে দেখছি সেটা হলো আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর, এগুলো হলো আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর। ঠিক আছে, আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিলেক্টরটা কিভাবে কাজ করে, বা মোটামুটি আইডির কাজটা কি, তারপরে হচ্ছে আপনার ক্লাসের কাজটা কি, ইউনিভার্সাল সিলেক্টরের কাজটা কি। ঠিক আছে, আর আমরা বুঝলাম অ্যাট্রিবিউট সিলেক্টরটা কোনগুলো। ওকে, আচ্ছা আর যে বাদ বাকি যে সিম্পল সিলেক্টর তো বুঝেছেন, সিম্পল সিলেক্টরস মানে কি, ধরেন যে নেম আইডি ক্লাস, এটাও সিম্পলের মধ্যে পড়ে। আবার অনেক সময় যে পি ট্যাগ আছে, যে এইচ অন, এইগুলো এইচ অন এইচ টু, যে আপনি কল করে আনার সময়, এগুলো একটা সিম্পল সিলেক্টরস এর মধ্যে আমার পড়ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, তো আর কি রয়েছে দেখেন, কম্বিনেটর সিলেক্টরস রয়েছে, সুডো ক্লাস সিলেক্টরস আর সুডো এলিমেন্ট সিলেক্টরস। এটা হয়তো আমরা আজকে দেখবো না বা দুই একদিনের মধ্যে দেখছি না, আমরা আরেকটু পরে এটা দেখবো, কারণ এখানে হালকা একটু অ্যাডভান্স টপিক আছে। এটা বুঝতে গেলে মোটামুটি আমাদের আগে যে কিছু জিনিসটা আমাদের দেখে আসতে হবে, তারপরে গিয়ে আমরা এইগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে আজকে ক্লাসে বন্ধু থাকবে, আসসালামু আলাইকুম।